আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, স্যাটারডে সাসপেন্সে আপনাকে স্বাগত জানাই। স্যাটারডে সাসপেন্সে আজ আপনি শুনবেন শ্রী প্রলয় কুমার নাথের লেখা গল্প আসল অপরাধী। শ্রী প্রলয় কুমার নাথের জন্ম 1987 সালের 15 অক্টোবর হুগলির ত্রিবেণীতে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA করার পর বর্তমানে এক ইঞ্জিনিয়ারিং সংস্থার HR অফিসার পদে কর্মরত। পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতার বাসিন্দা। লেখার সূত্রপাত 2017 সাল থেকে। মূলত ভৌতিক, গোয়েন্দা ও কল্পবিজ্ঞানের গল্প লিখতে পছন্দ করেন। ইতিমধ্যেই কয়েকটি ওয়েব ম্যাগ এবং মুদ্রিত লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়াও তার লেখা বিভিন্ন গল্প বিভিন্ন অডিও স্টোরি ইউটিউব চ্যানেলে আপনি শুনে থাকবেন। শুরু হচ্ছে শ্রী প্রলয় কুমার নাথের লেখা গল্প আসল অপরাধী। রজনীগন্ধা এবং গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো বিয়ের গাড়িটার ভেতর বসে বসে বাড়ি ফেরার পথে এক হাত দিয়ে নিজের টোপরটা সামলে অন্য হাতটা আলতো করে একবার পায়েলের কাঁধে রাখার চেষ্টা করলো সুনির্মল। একবার কান্না ভেজা চোখে তার দিকে চেয়ে দেখলো পায়েল, কিন্তু পর মুহূর্তেই কাঁধের একটা হালকা ঝটকায় সরিয়ে দিল সুনির্মলের হাত। মনে মনে ভাবল পায়েল, বিয়ে করেছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি লোকটা? সব পুরুষ মানুষগুলো বোধহয় একই রকম হয়। এখন থেকেই গায়ে হাত দেওয়ার জন্য কেমন যেন ছুকছুক ছুকছুক করছে। নববিবাহিত স্ত্রীর এই ভাবভঙ্গিমা দেখে কিছু মনে করল না সুনির্মল। সে শুধু একবার মৃদু হেসে ভাবল, না, তার মানে দেখছি এখনো একই জেদ বজায় রেখেছে পায়েল। তবে সে কিন্তু পায়েলের ওপর কখনোই নিজের স্বামিত্বকে জোর করে চাপিয়ে দেবে না। কোনো দিনও সে অপেক্ষা করবে কবে পায়েল তার সকল ছেলে মানুষই ভুলে নিজে তাকে বুকে টেনে নেবে। হঠাৎ একটা বাম্পারের উপর দিয়ে যেতে গিয়ে বেশ জোরে ঝাঁকুনি দিয়ে উঠল গাড়িটা। ঠিক সেই সময় পায়েলের কপালটা ঠুকে গেল সুনির্মলের বুকে। ওর সুন্দর কাজ করা বিয়ের পাঞ্জাবির বুকের দিকটা লাল হয়ে উঠল পায়েলের কপালে থাকা সিঁদুরের দাগে। সুনির্মল আর পায়েলের বিয়েটা পুরোপুরি অ্যারেঞ্জড ম্যারেজ। অত্যন্ত মেধাবী ছাত্র সুনির্মল। এক চান্সে CA পাশ করে চাকরি পায় কলকাতার একটি বিশাল বড় অডিট ফার্মে। বেশ মোটা মাইনের চাকরি। তাই উত্তর কলকাতার একটি পুরনো বনিদি বাড়ির এই একমাত্র সুপুত্রটিকে খুব অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করার তোড়জোড় শুরু করলো তার মা বাবা। প্রথম বিয়েতে মত ছিল না সুনির্মলের। ওর মনে পড়ে যে কলেজে পড়ার সময় ওর সুন্দর চেহারা আর উচ্চ বংশের গুণে কত মেয়েই প্রেমে পাগল ছিল তার প্রতি। কিন্তু মেয়েদের সবসময়ই যেন একটু ভয় পেয়ে এসেছে সে। তাদের আলিঙ্গনে খুব একটা আমল দেয়নি সে কখনোই। আর তাছাড়া মোটা মাইনে হলেও সবে মাত্র ঢুকেছে সে এই চাকরিটাতে। এখনো পায়নি সে কোম্পানির কনফার্মেশন লেটার। কিন্তু মা বাবার পীড়াপিড়িতে বিয়ে করতে বাধ্য হলো সে। বেশ কয়েকটা মেয়ে দেখার পরও যখন তাদের মন মতো পুত্রবধূর সন্ধান না পেয়ে হতাশ সুনির্মলের বাবা মা, তখনই পায়েলের এই সম্বন্ধটার কথা জানায় সুনির্মলের এক দূর সম্পর্কের মামা। তারই অফিসের সিনিয়র কলিগের মেয়ে, BA ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে সবে। দেখতে শুনতেও সুনির্মলের সাথে মানানসই। তাহলে তো আর কথাই নেই। কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে সুনির্মলকে তার বাবা মার সাথে পাত্রী দেখতে হাজির হতে হয়েছিল পায়েলদের বাড়ি। সত্যি কথা বলতে কি, পায়েলকে দেখতেও কিন্তু মন্দ লাগেনি সুনির্মলের। তবে মেয়েটা যেন একটু বেশি চুপচাপ। করতে হবে তাই করছে, বলতে হবে তাই বলছে, এই প্রকৃতির মেয়ে। তার মানে কি তার সুনির্মলকে পছন্দ নয়?
তাকে কি বাড়ি থেকে বাধ্য করা হচ্ছে এই বিয়ে করতে? তার কি অন্য কোনো প্রিয়তম আছে? এই সব অনেক প্রশ্নই এসেছিল সুনির্মলের মনে, কিন্তু এত বেশি ভেবে ফেলা যে সত্যি অমূলক তা একটু পরেই বুঝেছিল সুনির্মল। বাড়ির সকলেই যখন মুচকি হেসে ওদের দুজনকে একান্তে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সাময়িকভাবে সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, তখন সুনির্মলের কিছু বলার আগেই মুখ খুলেছিল খোদ পায়েল। স্পষ্ট কথায় সুনির্মলকে বলেছিল, আপনাকে আমার অপছন্দ না, কিন্তু আমাকে বিয়ে করতে চাইলে আপনাকে আমার একটা শর্তে রাজি হতে হবে। সুনির্মল শুধু অবাক চোখে তাকিয়েছিল পায়েলের দিকে। সে কিছু জিজ্ঞাসা না করলে পায়েল নিজেই বলতে শুরু করেছিল, আমার কাছে আমার পড়াশোনা, আমার কেরিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিয়ের থেকেও। এত বছর ধরে স্কুলে কলেজের পরীক্ষায় সবসময় 1 থেকে 5-এর মধ্যে স্থান রয়েছে আমার। বিয়ের পর আমার ইচ্ছা মাস কমিউনিকেশনের উপর MA করা, আর তারপর চাকরি, শিক্ষকতা বা রিসার্চ। তাই আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র সন্তান প্রতিপালন ও বাড়ির রান্নার কাজের জন্য। পায়েলের কথা শেষ না হতেই সুনির্মল বলেছিল, আমাকে বিয়ে করার পর আপনি আমার কাছ থেকে আপনার ইচ্ছের পূর্ণ মর্যাদা পাবেন, সে ব্যাপারে আমি আপনাকে আশ্বাস দিতে পারি। আবার বলে উঠেছিল স্পষ্টবাদী পায়েল। মর্যাদা শুধু আমার এই পড়াশোনার ইচ্ছাকেই নয়, আপনাকে মর্যাদা দিতে হবে রাতে বিছানায় আমার ইচ্ছা অনিচ্ছাকেও। এই কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিল সুনির্মল। তারপর সে নিজেও জানে না কেন সে বলে উঠেছিল, আপনার কোনো ইচ্ছা অনিচ্ছাকে অমর্যাদা করব না আমি। এর কয়েক মাস পরেই খুব ধুমধাম করে হয়ে গেল ওদের বিয়েটা। এতক্ষণ ধরে পায়েলকে বিয়ে করে নিজের বাড়ি ফেরার পথেই এই সব কথা ভাবছিল সুনির্মল। সে নিজেই নিজের জীবনের কোনো অশান্তি ডেকে আনলো না তো এই বিয়েটা করে? এমন কথা যে তার মনের কোনো প্রান্তে বাজছিল না এমন নয়। সত্যি কথা বলতে সে নিজেও জানে না কিসের টানে এত বাধা নিষেধ মেনেও সে পায়েলকে বিয়ে করতে রাজি হয়ে গেল। নববধূকে নিয়ে বাড়ি ফিরে বিয়ের সমস্ত আচার আচরণ আর আত্মীয় স্বজনদের দুষ্টু মিষ্টি ইঙ্গিত ভরা হাসি ঠাট্টার পালা মিটে গেলে সুনির্মলের জীবনে এলো তার সবচেয়ে উৎকণ্ঠার সময়, তার ফুলশয্যার রাত্রি। বন্ধুবান্ধবরা নানা ইয়ার্কি ফাজলামো করে এক ধাক্কায় নতুন বরকে ঢুকিয়ে দিয়েছিল তার শয়ন কক্ষে। সুনির্মল কিন্তু ঘরে ঢুকেই ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল ঘরের দরজা, যাতে তার সেই ফাজিল বন্ধুগণ সেই ঘরের ভেতরে এসে আর তাকে তাদের ঠাট্টার খোরাক না বানাতে পারে। তারপর একবার সে চেয়ে দেখল ডিম লাইটের মৃদু আলোয় ফুলে ফুলে সুন্দর করে সাজানো খাটের উপর নববধূর বেশে শায়িত আছে পায়েল। তার দিকে এসে চেয়ে রইল। তীব্র বেগে চলতে থাকা হৃদস্পন্দনের গতিকে নিজেই নিজের কাবুতে নিয়ে এলো সুনির্মল। না, তাকে যে মর্যাদা দিতেই হবে পায়েলের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে। সুনির্মল লাইট নিভিয়ে চুপি সারে বিছানায় উঠে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল পায়েলের পাশে। এখন শুধু যেটুকু আলো আছে এই ঘরে তা হলো জানলার বাইরে থেকে আসা চাঁদের কিরণ। কিছুক্ষণ পরে সুনির্মলকে অবাক করে খোদ পায়েলই সুনির্মলকে নিজের উপর টেনে এনে আঁকড়ে ধরল। তার বুকের ছাতি, সুনির্মলের ক্লিন শেভ 2 গাল যেন লাল হয়ে উঠল পায়েলের ঠোঁটের লিপস্টিকের রঙে। সুনির্মল এখনো বিহ্বল হয়ে আছে। বুঝতে পেরে পায়েল একটা মিষ্টি হাসি হেসে ফিস ফিস করে তার কানে বলল, আপনি কিন্তু এখনো আমার ইচ্ছাকে অনিচ্ছাকে মর্যাদা দিচ্ছেন না মশাই। এই বলে সুনির্মলের মুখটাকে 2 হাত দিয়ে খামচে নিজের বুকের ওপর চেপে ধরে খিলখিল করে হেসে উঠল পায়েল। ব্যাস, সুনির্মলকে পায় কি?
সেও মেতে উঠল তার জীবনের প্রথম কোনো নারীর সঙ্গের শরীরী খেলায়। কিন্তু কিন্তু হঠাৎ অপার সুখপ্রাপ্তির মাঝে ওপর দিকে তাকিয়ে একবার চোখ খুলেই শিউরে উঠল পায়েল। সে দেখলো যে একটি সাদা পোশাক পরা নারী মূর্তি খোলা চুলে গলায় দড়ি ঝুলিয়ে আছে তাদের ঘরের সিলিং ফ্যান থেকে। পায়েলের মুখের একটু ওপরেই হালকা হালকা দুলছে সেই নারী মূর্তির দুই পা। একটা প্রবল আত্মচিৎকার করে নিজের বুকের ওপর থেকে সুনির্মলকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে আতঙ্কিত মুখে বিছানায় উঠে বসে ওপরের দিকে চেয়ে রইল পায়েল। সুনির্মল তার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কই, উপরে শুধু সিলিং ফ্যানটা ছাড়া আর তো কেউ নেই। পায়েল আতঙ্কে স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে সে কি ভুল দেখল, কিন্তু যদি ভুলই দেখে থাকে তাহলে এই দৃশ্যই বা কেন। সে জানে যে অনেক সময় মানুষের মনের কল্পনা হঠাৎ তার নিজের চোখের সামনে বাস্তবিক রূপ ধারণ করে তারই অজান্তে। কিন্তু তাই যদি হবে তাহলে সে তো এমন কোনো কথা ভাবছিল না, আর ভাবতেই বা কি করে পারে এমন দুর্বল মুহূর্তের মাঝে। এতক্ষণ সুনির্মল অবাক চোখে চেয়েছিল পায়েলের দিকে। এবার সে বলে উঠল, কি হলো পায়েল? কি হলো তোমার? কি দেখেছো তুমি? সুনির্মলের কথা শুনে চিন্তার ঘোর কেটে গেল পায়েলের। সে এক ঝটকায় সুনির্মলকে টেনে নিল নিজের বুকের কাছে। তারপর নিজের সর্বশক্তি দিয়ে তার দুই কাঁধ আঁকড়ে ধরে ভয়ার্ত গলায় বলে উঠল, সুনির্মল, ওই সিলিং ফ্যানের একটা মেয়ে সাদা শাড়ি পরে, খোলা চুল, সে গলায় দড়ি দিয়ে ঝুলছিল সেখান থেকে। সুনির্মল কিছুক্ষণ বিহ্বল হয়ে অবাক চোখে তাকিয়ে রইল পায়েলের দিকে। তারপর উত্তেজিত কণ্ঠে বলল, এসব কি আজগুবি কথা বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? ওখানে কেউ থাকলে কি আমি তাকে দেখতে পেতাম না? এবার সুনির্মলকে ছেড়ে দিয়ে কম্পিত গলায় বলে উঠল পায়েল, তুমি বিশ্বাস করো আমার কথা? আমি সত্যিই বলছি, নিজের চোখে দেখেছি নারী মূর্তিকে। সুনির্মল এবার বেশ বিরক্তি ভরে দূরে চলে গেল পায়েলের থেকে। তারপর ফুলশয্যার ঘরের এক কোণে খোলা জানলার সামনে গিয়ে পায়েলের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে বেশ কর্কশ স্বরে বলে উঠল, আমার মনে হয় তোমার উপর দিয়ে আজ একটু বেশি ধকল গেছে পায়েল, তাই তোমার মাথার ঠিক নেই। কি দেখেছো তুমি এখন বিশ্রাম নাও, আমি তোমাকে আর বিরক্ত করবো না। পায়েল উদ্ভ্রান্তের মতো ছুটে এলো সুনির্মলের কাছে। সে খেয়ালই রাখলো না তার শরীরের কোন স্থানের পোশাক এখন কোন স্থানে অবস্থান করছে। সে এক ঝটকায় সুনির্মলের দুই হাত নিজের হাতের মুঠোয় ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার ভুল বোঝো না সুনির্মল, দয়া করে আমার ভুল বোঝো না। আমি কিন্তু এই মুহূর্তে তোমার সাথে কোনো অন্যায় করতে চাইনি, তোমায় কোনো কষ্ট দিতে চাইনি। আমি কি করে বোঝাবো তোমায় আমি যে আমি সত্যি ওই মেয়েটাকে ভাবে ঝুলতে। সুনির্মল কিন্তু বুঝল না পায়েলের কথা। সে ছাড়িয়ে নিল নিজের হাত পায়েলের হাতের মুঠো থেকে। তারপর সে একবার ম্লান হেসে ভারাক্রান্ত সুরে বলে উঠল, তুমি তো কোনো অন্যায় করনি পায়েল, তুমি তোমায় আগেই জানিয়ে দিয়েছিলে তোমার ইচ্ছা অনিচ্ছাকে মেনে চলার কথা। ভুলটা আমারই হয়েছিল পায়েল, আমি ঠিক বুঝতে পারিনি যে তোমার ইচ্ছেগুলো এত তাড়াতাড়ি অনিচ্ছায় পরিবর্তিত হয়ে যায়। এই বলে সুনির্মল পায়েলের সাথে আর একটাও কথা না বাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, তার দিকে পিছন ফিরে। সে শুনেও শুনল না এই ফুলশয্যার ঘরে তার নববিবাহিতা স্ত্রীর বুক ফাটা কান্নার আওয়াজ, যা হয়তো এই নিশুতি রাতে বাসায় আশ্রিত রাত পাখিদের বুকেও জাগিয়ে তুলল বেদনার ঢেউ। সকালে যখন ঘুম ভাঙল পায়েলের, তখন বেলা 10টা প্রায়। সে চোখ মেলে দেখল যে গত রাতের নেতিয়ে যাওয়া ফুলে ভরা বিছানার মাঝে সে একাই শুয়ে আছে। সুনির্মল তার ধারে কাছেও নেই। ঠিক সেই সময় ভেজানো ঘরের দরজাটা খুলে গেল হঠাৎ। পায়েল চমকে উঠে যেন আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল।
সে দেখল যে ঘরে প্রবেশ করল সুনির্মলের এক খুড়তুতো বোন মালিনী। মালিনী মুচকি হেসে ন্যাকামি করে পায়েলকে জিজ্ঞাসা করল, বৌদির বুঝি কাল রাতে বড্ড ধকল গিয়েছে, তাই বোধ হয় এখনো ঘুম ভাঙেনি। তবে আমার দাদা তো দেখছি সেই কোন 7 সকালে উঠে পড়েছে, ব্যাপারটা কি বলো তো? পায়েল এবার লজ্জিত কণ্ঠে মুখ কৃত্রিম হাসি এনে বলে উঠল, এমা ছিচি, কত বেলা হয়ে গেল বলো দেখি। আসলে বাড়িতে আমার একটু বেলা অবধি ঘুমানোর অভ্যেস ছিল কি না। তারপর সে তাড়াতাড়ি নিজের পোশাক সামলে বিছানা থেকে উঠে পড়ে বলল, যাই দেখি স্নানটা সেরে আসি, তারপর আবার দেখতে হবে মা রান্নাঘরের কি অবস্থা। মালিনী ফাজিল হাসি হেসে পায়েলের হাত ধরে হ্যাঁচকা টেনে তাকে দাঁড় করিয়ে বেশ কৌতূহলী হয়ে তার কানে ফিস ফিস করে বলে উঠল, উফ, দাঁড়াও না বৌদি, একটু দাঁড়াও। কি তোমার এত তাড়া? বলো না কাল রাতে কি হলো? দাদা কেমন করে তোমার কাছে এলো? তারপর কিভাবে কি করলো? বলো না প্লিজ। প্রথমবার কি সত্যি খুব ব্যথা লাগে? মালিনী মুচকি হেসে আরও কি সব যেন জিজ্ঞাসা করে যেতে লাগলো, তা পায়েলের কানেই ঢুকলো না। তার চোখের সামনে যেন এখনো ভেসে আছে সেই হালকা হালকা দুলে সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা নারী মূর্তিটির শরীর। আর সহ্য করতে পারল না পায়েল, সে মালিনীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। পায়েলের এই ব্যবহারে হতবাক হয়ে উঠল মালিনী। তারপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমাকে তুমি নিজের বোনের মতোই মনে করতে পারো বৌদি। তাই কোনো কিছু বাদ না দিয়ে সব খুলে বলো আমায়। কাল রাতে তোমার সাথে কি হয়েছে বৌদি, কি হয়েছে? পায়েল সত্যিই কোনো কথা বাদ দিল না মালিনীকে। সে ভৌতিক নারীর দর্শনের কথা শুনে সকল রসের কথা মাথায় উঠল মালিনীর। সেও এবার আতঙ্কিত গলায় বলে উঠল, বৌদি, আমি জানি যে আমি বা তুমি এখনকার মেয়ে, এইসব ভূত প্রেতের কথা আমরা কেউই সেরকমভাবে বিশ্বাস করি না। তবে তুমি যদি বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে পারি এমন এক জায়গায় যেখান থেকে তুমি অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবে, বুঝতে পারবে যে কাল রাতে দেখা ওই ভয়ঙ্কর দৃশ্যটি কি ছিল। সত্যি কি তোমার চোখের ভুল, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্যের জট? কিছুক্ষণ চুপ করে চোখের জল মুছতে মুছতে পায়েল বলে উঠল, আমি একটু ভেবে দেখি, হ্যাঁ, তারপর না হয় তোমায় জানাবো ভাই। যাই হোক, এখন স্নানটা সেরে ফেলি, অনেক বেলা হয়ে গেল যে। মালিনী আর খুব বেশি কথা না বলে সেই ঘর থেকে চলে গেল। এরপর পায়েল স্নান করার উদ্দেশ্যে ঢুকলো বাথরুমে। নিজেকে সম্পূর্ণরূপে বিবস্ত্র করে শাওয়ারের জলের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিন্তু হঠাৎ যেন নিজের কানের কাছে এক নারী কণ্ঠের ফিসফিস করে বলা কথার শব্দে চমকে উঠল পায়েল। সে স্পষ্ট শুনতে পেল ঝর্ণার জলের আওয়াজকে ভেদ করে কে যেন বলে উঠল, পায়েল, পায়েল, একবার চোখ খোলো পায়েল, চোখ খুলে সামনের দিকে তাকাও। কোনো মতে ভয়ে ভয়ে চোখ খুলে সামনের দৃশ্য দেখে আতঙ্কে একটা তীব্র আর্তচিৎকার করে উঠেছিল পায়েল। কারণ সে তার সামনে রাখা বাথরুমের আয়নায় দেখতে পেল যে গত রাতের দেখা সেই অশরীরী নারীটি এখন দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। রক্ত জমে নীলচে হয়ে যাওয়া দড়ির দাগটা এখনো স্পষ্ট তার গলায়। তার মুখের এক প্রান্ত ঢেকে রেখেছে তার নিকষ কালো খোলা চুল, আর মুখের অন্যদিকের মণিহীন নিষ্প্রাণ সাদা চোখটি দিয়ে সে যেন এক নজরে তাকিয়ে আছে পায়েলের দিকে। আতঙ্কে কোনো মতে নিজের শরীরের ওপর বাথরুমে নিয়ে আসা টাওয়েলটি জড়িয়ে তীর বেগে বাথরুম থেকে বেরিয়ে এসে বাইরে থেকে বাথরুমের দরজাটি শটান বন্ধ করে দিল পায়েল।
তারপর সেই দরজার থেকে দূরে চলে গিয়ে ঘরের মেঝেতে অর্ধনগ্ন অবস্থায় সে হাঁপাতে হাঁপাতে বসে রইল। এমন সময় ওর চোখের সামনে হঠাৎ কে যেন তার বেডরুমের সাথে সংলগ্ন সেই বাথরুমটির ভেতর থেকে জোরে একবার ধাক্কা মেরে উঠল সে দরজার গায়ে, যেটা কিছুক্ষণ আগেই পায়েল সজোরে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ভয়ে পায়েলের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, সে শুধু বড় বড় চোখ মেলে চেয়ে রইল বাথরুমের দরজাটার দিকে। আবার 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 এবার তীব্র গতিতে বাথরুমের ভেতর থেকে পরপর ধাক্কা লাগতেই থাকলো দরজার গায়ে। সেই সঙ্গে শোনা গেল এক হাড় হিম করা নারী কণ্ঠে তীক্ষ্ণ আর্তচিৎকার। পায়েল আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে দুই কানে আঙুল দিয়ে বসে ফুপিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ পরেই আলতো করে চোখ খুলতে ও নিজের চোখের সামনে দেখতে পেল একটি মেয়ের দুই পায়ের পাতা। পায়েল চমকে উঠে ওপরের দিকে তাকাতেই দেখতে পেল যে মালিনী বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে আছে ওর দিকে। পায়েল উঠে গিয়ে এক ঝটকায় টেনে নিল মালিনীকে নিজের বুকে। তারপর সে হাউ হাউ করে কেঁদে উঠে চিৎকার করে বলে উঠল, মালিনী, মালিনী, আমার কথা বিশ্বাস করো ভাই, এই ঘরে, এই বাথরুমের মধ্যে কেউ আছে ওখানে। এমনকি সর্বসময় আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মালিনী। আমি নিশ্চিত যে এই বাড়িতে কোনো শরীরের শক্তির ছায়া আছে, আমি নিশ্চিত। পায়েল এত হাত পা ছুঁড়ে এই কথাগুলো বলল যে সেই টাওয়েলটি খসে পড়ল ওর গা থেকে। উন্মোচিত হলো তার উলঙ্গ শরীর। মালিনী তাড়াতাড়ি আলনা থেকে একটা শাড়ি নিয়ে সেটা জড়িয়ে দিল পায়েলের গায়ে। তারপর তাকে আবার বুকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পায়েল তার স্নান করার ভৌতিক অভিজ্ঞতার কথা মালিনীকে বলল। সে কৌতূহলী হয়ে ছুটে গিয়ে খুলে দিল বাথরুমের দরজা। কিন্তু কই, বাথরুমের ভেতর তো কেউ কোথাও নেই। এবার দৃঢ় গলায় বলে উঠল মালিনী, বৌদি, এবার তুমি না চাইলেও আমি কিন্তু তোমাকে সেই জায়গায় নিয়ে যাবই, যার কথা তোমাকে একটু আগে বলেছিলাম। পায়েল যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে এতক্ষণে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল। মালিনী আবার বলে উঠল, আমাদের কলেজে ফিলোসফির একজন প্রফেসর আছেন, ডাক্তার অনির্বাণ ঘোষাল। সকলে বলে যে তিনি নাকি এই অতি প্রাকৃত ব্যাপারগুলি সম্পর্কে অনেক কিছু জানেন। আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট না করে এক্ষুনি একবার ওনার কাছে যাওয়া উচিত বৌদি। আর কোনো কথা না বাড়িয়ে পায়েল মালিনীর সাথে পৌঁছে গিয়েছিল অনির্বাণ বাবুর বাড়ি। পুরনো আমলের বেশ বড় 3 তলা বাড়ি অনির্বাণ বাবুর। তবে সেখানে তিনি একাই থাকেন। বিয়ে থা করেননি ভদ্রলোক, ডুবে থাকেন সারাদিন পড়াশোনার মধ্যে। ওরা তার বাড়ির দরজায় কড়া নাড়তে দরজা খুলে দিয়ে কিছুক্ষণ ধরে ভয়ার্ত দৃষ্টিতে ওদের দুজনের দিকে চেয়ে রইলেন সেই মাঝবয়সী ভদ্রলোক। মালিনী আর পায়েলের খুব অবাক লাগছিল ওনাকে এইভাবে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। তার সাথে তার স্টাডি রুমে এসে পায়েল সব কথা বলল তাকে। পায়েলের সব কিছু বলা হয়ে গেলে মালিনী অনির্বাণবাবুকে বলে উঠল, আমি জানি স্যার, আপনি হয়তো আমার বৌদির কথায় বিশ্বাস করছেন না, কিন্তু হঠাৎ মালিনীর কথা শেষ না হতেই তিনি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চিৎকার করে বলে উঠলেন, অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সে কিন্তু তোমার বৌদির সাথে এখানেই এসেছে। তোমার বৌদির পেছনেই দাঁড়িয়ে আছে সে। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই কথা শুনে ভয়ে চিৎকার করে পায়েল জড়িয়ে ধরল মালিনীকে।
কই, সে তো এখানে এই ঘরের বাকি দুজন মানুষকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। এবার অনির্বাণবাবু উন্মাদের ভঙ্গিতে ছুটে গিয়ে বন্ধ করে দিলেন সেই ঘরের দরজা। তারপর শটান খুলে নিলেন তার ঘরের দেওয়ালে ঝোলানো একটি যীশু খ্রিস্টের ক্রস চিহ্নিত লোহার বস্তুকে। এবার সেই ক্রসটিকে সামনে এগিয়ে ধরে তিনি ধীরে ধীরে আসতে লাগলেন ভীত এস্ত পায়েলের দিকে। হঠাৎ শোনা গেল আবার সেই অশরীরী নারীর মর্মস্পর্শী আর্তচিৎকার, যা খান খান করে কাঁপিয়ে দিল গোটা বাড়িটাকে। এরপরেই যেন পায়েলকে আচমকা জোরে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল কোনো অদৃশ্য শক্তি। পায়েল টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল পাশের দেওয়ালের গায়ে। দেওয়ালের সাথে তার মাথা ঠুকে গিয়ে গল গল করে রক্ত ঝরে পড়ল দেওয়ালে এবং মেঝেতে। মালিনী ছুটে গিয়ে পায়েলকে জড়িয়ে ধরে কাছে টেনে নিল, কিন্তু অনির্বাণবাবু সেই একভাবে ক্রসটিকে 2 হাত দিয়ে ধরে নিজের সামনে বাগিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে 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 তুই? বল, আমার কথার জবাব দে। কেন কেন ঘুরছিস সেই মেয়েটার আশেপাশে? কি চাস কি তুই? এবার ওরা ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দেখতে লাগলো যে দেওয়ালে পায়েলের মাথা থেকে সদ্য ঝরে পড়া রক্তর দাগ থেকে কয়েকটি ইংরেজি অক্ষরের সৃষ্টি হচ্ছে, যেন কোনো অদৃশ্য আঙুল এই রক্তের দাগ দিয়ে দেওয়ালে কিছু লিখে তাদের কি যেন বোঝানোর চেষ্টা করছে। সবার প্রথমে লেখা হলো এস, তারপর ইউ, তারপর এন, তারপর আই, তারপর আর, তারপর এম, তারপর এ, অবশেষে এল। ওরা সকলেই দেখতে পেল যে সেই ভৌতিক হাতের লেখা ইংরেজি শব্দটি হলো সুনির্মল। এর কিছুক্ষণ পরে আবার শোনা গেল সেই অশরীরীর আর্তচিৎকার। তারপর ঘরের বন্ধ দরজাটা যেন কোনো এক হ্যাঁচকা টানে সশব্দে খুলে গেল। এতক্ষণে কোনো অদৃশ্য শক্তি যেন ছুটে বেরিয়ে গেল সেই ঘর থেকে। কয়েক মিনিট ধরে যেন থমকে দাঁড়িয়ে রইল ওরা তিনজন। কারোর মুখ দিয়েই কোনো কথা বেরোলো না। ওদের আর বুঝতে বাকি রইল না যে এই প্রেতাত্মা যারই হোক না কেন, তার শুধুই একটাই উদ্দেশ্য, এবং সেটা হলো সুনির্মলকে পায়েলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আর এই জন্যই তো সুনির্মল আর পায়েলের ফুলশয্যার রাত্রে দুজনের ওই দুর্বল মুহূর্তের ক্ষণেই সে পায়েলকে দেখা দিয়েছিল, যাতে তারা শারীরিকভাবে মিলিত না হতে পারে। কিন্তু কেন কেন করছে সে এই কাজ? কি সম্পর্ক আছে এই প্রেতাত্মার সুনির্মলের সাথে? কেনই বা সে পেতে চাইছে সুনির্মলকে? এবার হঠাৎ মালিনী চিৎকার করে বলে উঠল, বৌদি, বৌদি, আমি বুঝতে পেরেছি। বৌদি, এটা কার প্রেতাত্মা আর কেনই বা সেই কাজগুলি করছে? অনির্বাণবাবু আর পায়েল দুজনেই কৌতূহলী হয়ে চেয়ে রইল মালিনীর দিকে। মালিনী কিন্তু আর কোনো কথা বলল না। সে অনির্বাণবাবুকে নমস্কার জানিয়ে পায়েলকে হাত ধরে টেনে এনে বেরিয়ে এলো অনির্বাণবাবুর বাড়ি থেকে। পায়েলও এতক্ষণের ঘটনায় এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল যে তার যেন কিছু জিজ্ঞাসা করার শক্তিও হারিয়ে গিয়েছিল। মালিনী ওকে নিয়ে সোজা চলে এলো কাছেই একটা মেট্রো স্টেশনে। তারপর ওরা দুজন মেট্রো ধরে নামলো যতীন দাস পার্কে। পায়েল এখনো কিছুই জিজ্ঞাসা না করে যন্ত্রচালিত রোবটের মতোই মালিনীর কথা মতো কাজ করে যাচ্ছিল। ওরা এরপর ভবানীপুরের একটা বেশ বড় বাড়ির কাছে হেঁটে এলো। মালিনী বোধহয় অনেক আশা করে কড়া নাড়তে চাইছিল সেই বাড়ির সদর দরজায়, কিন্তু সে দেখতে পেল যে সেখানে একটা মস্ত বড় তালা ঝুলছে। মালিনী বেশ হতাশ হলো এটা দেখে। তারপর সে রাস্তার একজন পথচারী ভদ্রলোককে ডেকে জিজ্ঞাসা করলো, আপনি কি বলতে পারবেন যে এই বাড়িতে কি রাধিকা কুণ্ডু বলে কোনো মেয়ে থাকে? সেই লোকটি বেশ অবাক হলো এই কথা শুনে। তারপর বিরক্তি ভরা কণ্ঠে বলল, থাকেন মানে? থাক তো বলুন দিদি। রাধিকার বাবা প্রমোদবাবু মেয়ের মৃত্যুর পরে এই বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র থাকেন।
এখনকার বাড়ির মালিক খুব একটা থাকে টাকে না এখানে, সব সময় তো তালাবন্ধ হয়ে পড়ে থাকে দেখি বাড়িটা। তার কথা শেষ না হতেই বিস্ময়ে হতবাক হয়ে মালিনী চিৎকার করে বলে উঠল, যা ভেবেছিলাম তাই বৌদি গো, রাধিকা মারা গিয়েছে। তারপর আবার সে সেই লোকটিকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল বলুন দাদা, প্লিজ বলুন, কিভাবে মারা গিয়েছিল রাধিকা? লোকটা কুৎসিতভাবে দাঁত বের করে হেসে বলল, শুনেছিলাম যে ওর কলেজের সুনির্মল বলে কোনো একটা ছেলের সাথে লটর পটর ছিল, ব্যাস ছেলেটা ওর মজা নিয়ে পালিয়েছিল, আর তারপর নাকি সেই দুঃখে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়েছিল রাধিকা। এই কথা শুনে একটা তীব্র আর্তচিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে মালিনীর গায়ে ঢলে পড়ল পায়েল। না! লোকটা হতভম্ব হয়ে গেল এই দৃশ্য দেখে। কিছুক্ষণ পরেই রাস্তার লোকেদের সাহায্যে মুখে জলের ঝাপটা পেয়ে চোখ খুলে তাকালো পায়েল। সে দেখলো সে রাস্তার মধ্যেই মালিনীর কোলে শুয়ে আছে। ওদের ঘিরে সেখানে জমা হয়েছে প্রচুর মানুষের ভিড়। জ্ঞান ফেরার পর মালিনীকে জড়িয়ে ধরে একবার ফুপিয়ে কেঁদে উঠল পায়েল। কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে উঠল। যখন রাস্তার লোকের ভিড় কমে গেল তখন মালিনী তাকে বলে উঠল, আমার সন্দেহটা ঠিকই ছিল বৌদি, আসলে সুনির্মলদার বাড়িতে আমার অনেক দিনের যাওয়া আসা। তোমার শাশুড়ি মা মানে আমার জেঠিমার কাছ থেকেই আমি শুনেছিলাম এই ঘটনার কথা। এই রাধিকা বলে মেয়েটা নাকি সুনির্মলদার সাথে একই কলেজে পড়তো। সে নাকি বেশ কিছুদিন ধরে সুনির্মলদার পেছনে পড়েছিল। প্রথম সুনির্মলদা তাকে একদম নাকচ করলেও শুনেছিলাম নাকি একদিন মদ্যপ অবস্থায় সুনির্মলদার সাথে রাধিকা ওই বাড়িতে। হ্যাঁ। ওর কথা শেষ না হতেই পায়েল এতক্ষণ পর মুখ খুলল। রাগে দাঁতে দাঁত ঘষে সে চিৎকার করে বলে উঠল, ব্যাস মালিনী, ব্যাস, আমার যা শোনার তা আমি শুনে নিয়েছি, যা বোঝার আমি বুঝে নিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ মালিনী, আমাকে এতটা সাহায্য করার জন্য। আর এখানে 1 মিনিটও থাকতে চাই না আমি। এখন শুধু আমি একটাই কাজ করতে চাই, আর তা হলো বাড়ি গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সুনির্মলের মুখোমুখি দাঁড়ানো। আসন্ন পারিবারিক কলহের আতঙ্কে স্তব্ধ হয়ে রইল মালিনী। সেদিন বিকেলে অফিস থেকে ফিরে সুনির্মলের কেমন যেন থমথমে লাগলো পুরো বাড়ির পরিবেশটা। সকলেই যেন কোনো আসন্ন কালবৈশাখীর আতঙ্কে বিহ্বল হয়ে রয়েছে। সবাইকে এর কারণ জিজ্ঞাসা করেও কোনো সদ উত্তর পেল না সে। তারপর নিজের বেডরুমে গিয়ে সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। আলমারি থেকে সমস্ত পোশাক আশাক বার করে নিজের ট্রলি ব্যাগে ভরছে পায়েল। সুনির্মল ছুটে গেল পায়েলের কাছে। তারপর তার 2 কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে তাকে জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে পায়েল? কি করছো কি তুমি? কোথায় যাওয়ার? ওর কথা শেষ না হতেই পায়েল এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে সুনির্মলের হাত থেকে। তারপর তার দিকে রক্ত চক্ষু নিক্ষেপ করে চেঁচিয়ে বলে উঠল, ছবে না, একদম ছবে না আমায় ওই হাত দিয়ে, একদম না। ওই হাত দিয়ে একদিন নিশ্চয়ই আঁকড়ে ধরেছিল রাধিকার শরীর, তাই তো? সুনির্মল চমকে উঠে মাথা নত করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পায়েল ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলেই চলল, তুমি সেদিন আমাকে বলেছিলে যে আমার ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি অনিচ্ছায় বদলে যায়, তাই না? আমি 1000 বার তোমাকে বোঝানো সত্ত্বেও তুমি বিশ্বাস করোনি আমার দেখা ওই রাধিকার প্রেতাত্মার কথা। আজ শুধু তোমার অতীতের কুকর্মের জন্য ওই প্রেতাত্মা আমাকে তোমার সাথে থাকতে দিতে চায় না। তার একটাই উদ্দেশ্য, সে তোমাকে নিজের পায়নি, ঠিক তেমনভাবে সে আমাকেও তোমাকে পেতে দেবে না। শুধু তোমার জন্য আজ বারবার সম্মুখীন হতে হচ্ছে ওই অশরীরীর সাথে। শুধু তোমার জন্য আতঙ্কে উত্তেজনায় আজ আমার এই উন্মাদের মতো অবস্থা হয়েছে। আমি কিন্তু তোমাকে এর জন্য ক্ষমা করব না সুনির্মল, কিছুতেই না। সুনির্মল এখনো চুপ করে দাঁড়িয়ে রইল। পায়েল বলে চলল, তবে যদি আজ রাধিকার প্রেতাত্মা আমাকে দেখা নাও দিত, তাহলেও তোমার অতীতের এই কথাগুলো শোনার পর কিন্তু আমি কোনোদিন তোমার কাছে থাকতাম না, কোনোদিন না। তুমি আমাকে ঠকিয়েছো সুনির্মল, আমাকে ঠকিয়েছো।
এবার সুনির্মল অপরাধী কণ্ঠে বলে উঠল, আমার কথা বিশ্বাস করো পায়েল, আমি কিন্তু তোমাকে ঠকাইনি। রাধিকা আমাকে ভালোবাসলেও আমি কিন্তু কোনোদিন তাকে সেই রকম চোখে দেখিনি। সেদিন কলেজের বন্ধুদের দিয়ে প্রায় এক প্রকার জোর করেই সে আমাকে ওর বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে দেয়া পার্টিতে যেতে বাধ্য করেছিল সেখানে মদ্যপান করতেও। তারপর বিছানায় সে নিজেই নিজেকে উজাড় করে দিয়েছিল আমায়। আমি নিজেকে যতটা সংযত রাখা যায় ততটাই রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তুমিই বলো, এতে কি শুধু আমার একার দোষ? আবার চিৎকার করে উঠল পায়েল। আমি কিন্তু তোমার আর রাধিকার বেড সিনের ইতিবৃত্ত শুনতে চাইনি। সুনির্মল, তোমার লজ্জা করছে না? অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে তার সুখ নেওয়া হয়ে গেলে তাকে ত্যাগ করে আবার আর একটা মেয়েকে বিয়ে করে তার সর্বনাশ করতে? শোনো, আমি তোমার কোনো সাফাই আর শুনতে চাই না। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, তারপর কোর্টের নোটিশ পাঠিয়ে দেবো তোমার নামে। সুনির্মল বিহবল চোখে তাকিয়ে রইল পায়েলের দিকে। তাকে আটকানোর মতো যেন শক্তি নেই তার শরীরে। কিছুক্ষণের মধ্যেই রাগের মাথায় ব্যাগ গুছিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল পায়েল। কারোর কোনো কথাই শুনল না সে, মানল না কারোর দ্বারা সৃষ্টি করা কোনো বাধা। ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে চোখ দিয়ে অঝরে জল পড়ছিল পায়েলের। সুনির্মলের বাড়ি থেকে বেরোনোর পর বোধহয় আধ ঘন্টা মাত্র হয়েছে, কিন্তু এরই মধ্যে প্রায় 10 বার সুনির্মলের ফোন এসেছে পায়েলের মোবাইলে, কিন্তু একবারও ধরেনি পায়েল। সে বাধ্য হয়ে নিজের ফোনটা সুইচ অফ করে দিয়েছে। তার কোনো কথা থাকতে পারে না ওই ভদ্রলোকের মুখোশ পরা দুশ্চরিত্র মানুষটার সাথে, কোনো কথা না। ফুলশয্যার রাত্রে সে যেটুকু দেখেছিল সুনির্মলকে, তাতেই পায়েলের মনে হয়েছিল যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। পায়েল যেন স্বপ্নেও ভাবেনি যে সুনির্মল তাকে এইভাবে ঠকাবে। কি কথার ছিরি তার! বাহ, পুরুষ মানুষ হওয়ার এটাই তো লাভ। সব দোষ মেয়েদের ঘাড়ে চাপাবার জন্য এই একটা বাক্যই যথেষ্ট, তাই না? আজ সুনির্মলের এই কুকীর্তির জন্য শুধু পায়েলের জীবনটাই দুর্বিষহ হয়ে ওঠেনি, তার মতো আর একটা মেয়েকেও বেছে নিতে হয়েছে ফাঁসির দড়ি। সেই বা কেন সুস্থভাবে সংসার করতে দেবে সুনির্মলকে? কেনই বা তার প্রেতাত্মা চাইবে না নিজের প্রতিশোধ নিতে? না, পায়েল এবং রাধিকা এই দুজনের কাছে সুনির্মল হলো অপরাধী। কোনো অপরাধীর সাথে আর যাই হোক না কেন সংসার করা যায় না। অপরাধীদের দরকার শাস্তির, যা পায়েল আজ কিছুটা সুনির্মলকে দিয়ে এসেছে, আর বাকিটা দিতে চলেছে। বাড়ি ফিরে বিস্মিত মা বাবাকে কিছুই বলল না পায়েল। সে এক ছুটে চলে গেল নিজের ঘরের ভেতর। তার বাবা মা শত চেষ্টা করলো তার সাথে কথা বলার, তার কাছ থেকে জানার চেষ্টা করার যে তার শ্বশুর বাড়িতে কি এমন বিপত্তি ঘটলো যে তাকে এভাবে কাউকে কিছু না বলে হুট করে বাড়ি ফিরে আসতে হলো। কিন্তু পায়েল কাউকে কিচ্ছু বলল না। সে নিজের ঘরের দরজাটা অবধি খুলল না, তার মা বাবার জন্য। শুধু কান্না ভেজা গলায় একবার তাদের বলেছিল যে পরে তাদের সব কিছু বলবে। আপাতত তারা শুধু এটুকু জেনে রাখুক যে তারা মস্ত বড় ভুল করে ফেলেছে পায়েলকে ওই বাড়িতে বিয়ে দিয়ে। পায়েলের বাবা মা জানে তাদের একমাত্র মেয়ে কেমন জেদি, তাই তারা আর সেই রাত্রে কোনো কথা বাড়ায়নি তার সাথে। রাত বাড়ল যত, পায়েলের মনের অস্বস্তিতাও সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছিল। শুধু আজকের রাতে নয়, এখন থেকে হয়তো আর কোনো রাতেই ঘুম যে তার চোখে আসবে না তা সে ভালোভাবেই বুঝে গেছিল। তবে হঠাৎ যেন নিজের মানসিকতার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছিল সে। এখন যেন নিজেকে বড্ড দোটানার মধ্যে পাচ্ছিল সে।
এই নিদারুণ হঠকারী সিদ্ধান্তটা নিয়ে সে কোনো ভুল করলো না তো? হয়তো সব দোষ রাধিকারই ছিল, হয়তো ওই পরিস্থিতিতে আর অন্য যে কোনো পুরুষ মানুষ এই এক কাজই করত। আর একটা কি সুযোগ দেবে সে সুনির্মলকে? একবার কি তার সাথে কথা বলে দেখবে সে যে নিজের সাপেক্ষে কিছু বলতে চায় কিনা সুনির্মল? এই সব 7-5 ভাবতে ভাবতে বিছানায় শুয়ে শুয়েই নিজের পাশে রাখা মোবাইল ফোনটা তুলে নিয়ে সেটাকে সুইচ অন করলো পায়েল। ফোনটা অন হতেই সঙ্গে সঙ্গে ঢুকলো সুনির্মলের হাজারো পাঠানো মেসেজ এবং মিসড কলের ইঙ্গিতগুলি। আর দেরি না করে সুনির্মলের নাম্বারটার ওপর আঙুলের স্পর্শ করে তাকে ফোন করতে উদ্যত হলো পায়েল। ঠিক সেই সময় ঘরের লাইটগুলো বন্ধ হয়ে গেল। সেটা দেখে আচমকা চমকে উঠে হাত থেকে ফোনটা নামিয়ে রাখলো পায়েল। হলো না তার আর সুনির্মলের সাথে কথা বলা। নিজের ঘরেই কেমন যেন গা ছমছম করে উঠতে লাগলো তার। সে বিছানার এক কোণে উঠে বসলো। তার মনে মনে সে ভাবলো যে লোডশেডিং হলো নাকি, কিন্তু কারেন্ট যে যায়নি তার প্রমাণ একটু পরেই পেল পায়েল। যদিও বা এখন তেমন গরম নেই, তবুও সে হালকা করে চালিয়ে দিয়েছিল ঘরের সিলিং ফ্যানটাকে। কই, ঘরের লাইট বন্ধ হয়ে গেলেও তো সেই ফ্যানের হাওয়া গায়ে আসছে তার মানে তার মাথার ওপরের ফ্যানটা কি চলছে? সেটা জানার জন্যই একবার ওপরের দিকে তাকিয়েই আতঙ্কে চিৎকার করতে চাইল পায়েল, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে ভয়ে বড় বড় চোখ মেলে দেখলো যে তার সামনেই তার ঘরের জানলা দিয়ে আসা চাঁদের আলোতে আবারও স্পষ্ট দেখা যাচ্ছে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত রাধিকার শরীর। ফ্যানের হালকা গতির সাথে তার দেহটাও ঘুরে চলেছে অনবরত। কিন্তু এবার সাহসে বুক বাঁধল পায়েল। সে চিৎকার করে বলে উঠল সেই অশরীরীকে, রাধিকা, রাধিকা শোনো, তুমি তো এটাই চাইতে যে আমি সুনির্মলকে ছেড়ে চলে যাই। আমি তো তোমার উদ্দেশ্য মতোই কাজ করেছি। এবার ওকে যা করার তুমি করো, কিন্তু আমার কাছে তুমি আবার কেন এসেছো রাধিকা? আমার সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, বলো আমার কাছে তুমি কেন এসেছো? এবার হঠাৎই ঘোরা বন্ধ হয়ে গেল ফ্যান। কিছুক্ষণ ধরে স্থির হয়ে ঝুলতে লাগলো রাধিকার শরীর। তারপর আচমকা ফ্যান থেকে খুলে গেল রাধিকার গলায় বাঁধা দড়ির বাঁধন এবং ঝপ করে তার দেহটা নিচে পায়েলের বিছানার ওপর পড়ে গেল। আরেকবার ভয়ে চিৎকার করতে চাইল পায়েল, কিন্তু আগের বারের মতোই এবারও তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। ওর চোখের সামনে বিছানার উপর উঠে বসলো রাধিকার দেহ। নিজের 2 হাত দিয়ে মুখের সামনে নেমে আসা খোলা চুলগুলিকে ধীরে ধীরে মাথার পেছনে টেনে নিয়ে গেল সেই অশরীরে। এবার কম্পিত বক্ষে একবার ভালো করে চেয়ে দেখল পায়েল সেই মায়াবিনীর মুখের দিকে। এরপর আর বুঝতে দেরি রইল না ওর, এই প্রেতাত্মা কার। অস্ফুট স্বরে পায়েল বলে উঠল, মাধবী, মাধবী তুই? তীক্ষ্ণ রক্ত শূন্য দৃষ্টি দিয়ে পায়েলের দিকে চেয়ে বলে উঠল সেই অশরীরী নারী, হ্যাঁ আমি সেই মাধবী রে পায়েল, সেই মাধবী। নিশ্চয় ভুলে যাসনি আমায় তুই? নিশ্চয় মনে পড়ছে তোর যে সেদিন তুই কত বড় অন্যায় করেছিলিস? পায়েল স্তব্ধ হয়ে কাঁপতে লাগলো ভয়ে। মাধবীর প্রেতাত্মা বলেই চলল, তুই কি ভেবেছিলিস আমি রাধিকা? আরে সে তো আত্মহত্যা করেছিল নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায়। কারণ তোর বর তাকে বরাবরই বলে এসেছিল যে সে তাকে ভালোবাসে না। তবুও রাধিকা শেষবারের মতো তোর বরকে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করেছিল সেদিন। তাকে ওইভাবে মদ্যপ অবস্থায় নিজের সাথে সহবাস করতে বাধ্য করে সে ভেবেছিল যে যে কোনো পুরুষেরই মন এই অস্ত্র দিয়েই পাওয়া যায়। কিন্তু তোর বর তাকে ভুল প্রমাণ করেছিল।
তাই এই পৃথিবীতে ফিরে আসার তার না আছে কোনো মুখ, না কোনো উদ্দেশ্য। একটু থেমে সে আবার বলতে লাগলো, তবে সেদিন কিন্তু কলেজে আমাকে নিজের চেম্বারে একান্ত থেকে আমাকে সত্যি সত্যি ধর্ষণ করার চেষ্টা করেছিল প্রফেসর অনিমেষ রুদ্র। আর তুই এই পুরো ঘটনাটাই তার রুমের দরজার আড়াল থেকে দেখেছিলিস। তাহলে আমার চিৎকার শুনে লোক জমায়েত হলে তুই কেন মিথ্যে কথা বললি যে আমি মিস্টার রুদ্রকে উত্তেজিত করার চেষ্টা করছিলাম, তার যৌন লালসাকে তৃপ্ত করতে চেয়েছিলাম শুধুমাত্র আসন্ন পরীক্ষার প্রশ্নপত্রের লোভে? আর তিনি তাতে রাজি না হয় এখন তাকে ফাঁসাতে চাইছি আমি জানি পায়েল, এই কাজ করে সেই প্রশ্নপত্র তুই আদায় করেছিলিস। কিন্তু তোর এই একটা ভুলের জন্য আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, বুঝেছিস তুই সেটা? আমাকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হলো। আমার বাবা মা লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলো না। অর্পণের সাথে আমার বিয়েটা সেই মুহূর্তে ভেঙে গেল। কিভাবে বল? আর কিভাবে লজ্জায় মুখ লুকিয়ে বেঁচে থাকতাম আমি? তবে গলায় দড়ি দিয়ে মরার আগে সেই প্রতিজ্ঞাটা আমি অবশ্যই করেছিলাম যে মৃত্যুর পর মিস্টার রুদ্রকে তো শেষ করবই। আর যেহেতু তোর জন্য আমার আর অর্পণের সংসারটা করা হলো না, তাই তোর ফুলসজ্জার দিন থেকেই তোকেও তোর স্বামীর সাথে মিলিত হতে দেব না। ছিনিয়ে নেবো তোর সুনির্মলকে তোর কাছ থেকে। পায়েল মনে করতে পারল যে মাধবীর আত্মহত্যা করার কিছুদিন পরেই রহস্যজনকভাবে হার্ট ফেল করে মারা গিয়েছেন প্রফেসর রুদ্র। তাই এবার নিশ্চয়ই তার নিজের পালা। কিছু বলতে চেয়েও বলতে পারল না পায়েল। সে দেখল যে মাধবীর প্রেতাত্মা তার দুই হাত সামনে বাড়িয়ে তার দিকে সাদা মণিহীন চোখে চেয়ে ধীর পায়ে এগিয়ে আসছে তার কাছে, আরো কাছে। এরপর প্রায় 5 বছর কেটে গিয়েছে। সুনির্মল অন্য বিয়ে করে সুখে সংসার করছে। মানসিক ভারসাম্যহীন পায়েলের এখন ঠিকানা হলো কলকাতার একটি নামি দামি পাগলাগারদ। কোনো কথাই বলে না সে। শুধু রাত হলে যখন নতুন বর বেশি সুনির্মলের চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে, তখন সে অস্ফুট স্বরে চিৎকার করে বলে ওঠে, না না না, সে নয়, আমি হলাম আসলে অপরাধী, আমি। শুনছিলেন স্যাটারডে সাসপেন্সে আজকের গল্প আসল অপরাধী। রচনা শ্রী প্রলয় কুমার নাথ। গল্পের কথক মালিনী এবং রাধিকা সপ্তদীপা, সুনির্মল রাজু, পায়েল নিশিতা, প্রফেসর রাতুল, জনৈক ব্যক্তি আশাকুল, সাউন্ড ডিজাইন রাতুল। আন্তরিক ধন্যবাদ জানাই শ্রী প্রলয় কুমার নাথ এবং কলাকুশলী বৃন্দকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। স্যাটারডে সাসপেন্স শনিবার রাত 10টায় শুনতে ভুলবেন না।